1000 বছর বাংলাদেশের মানুষ নামাজে প্রার্থনায় আপনার জন্য শুধু দোয়া করবে। আপনি তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেন, এই ওয়াকার সাহেব অথবা আর্মি যদি কোনো কু করার চেষ্টা করে, জনগণ গিয়ে ক্যান্টনমেন্টের ইট খুঁজে নিয়ে আসবে। ইট একটা ইট ক্যান্টনমেন্টে আস্থা থাকবে না, আপনি লাইকে রাখেন। আপনি কারে ডরান? আপনি ভোট নেন। মিনিমাম 100 রিকশাওয়ালার সাথে কথা বলেছি গতকাল পর্যন্ত, প্রত্যেকে বলে এই উপদেষ্টাদেরকে তারা বিশ্বাস করে না, কিন্তু ইনুস বেড়া ভালো। এর মানে সারা বাংলাদেশের জুলাই যোদ্ধারা, জুলাইয়ের পক্ষের শক্তিরা আপনার মুখটা দেখা এখন পর্যন্ত এই সরকারের একটা হাত ধরে রাখছে। কিন্তু এই উপদেষ্টাদের কেউ কেউ ইতিমধ্যে রাজনৈতিক দল যারা সামনে ক্ষমতায় আসবে তাদের সাথে নেগোসিয়েশন করে কেউ সামনে আইনমন্ত্রী হবে, কেউ অন্যান্য মন্ত্রী হবে, কি কি হবে এইটা পাকাপোক্ত কইরে এখন তাদের জবানে আমাদের ঘোষণাপত্র লিখে দেয়। এখন সেই ক্ষমতায় যারা আসবে সেই দলের মুখপাত্র হয়ে তারা এই সরকারের মধ্যে কাজ করে। প্রধান উপদেষ্টা, আপনার একটা কথা বলি, আমরা আগেও বলেছি এই সরকারের সকল উপদেষ্টার এক পা অন্য দেশে, বিপদ হইলে ভাইগে যাবে, কিন্তু আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনি ভাগবেন না। এর প্রমাণ, আপনি যদি ভাগতেন পৃথিবীর কোন দেশ আপনারে রাখতে চায় না বলেন? তাহলে হাসিনার আমলেও 10 তলা বিল্ডিং বাইয়া আপনার আদালতে হাজিরা আপনি দিতে আসতেন না, আপনি তখনই বিদেশ থাকতে পারতেন। আপনি এই দেশে থাকতে চান বলেই আপনি আসছেন, আমরা বিশ্বাস করতে চাই। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি বাঁচবেন কয়দিন বলেন? আপনার এত বয়স হয়েছে, বাংলাদেশের গড়ায় উঠছে প্রায় 20 বছর বেশি বাঁচছেন। আমার বাপে 63 বছর বাঁচছে, তার চেয়ে আপনি প্রায় 20 বছর বেশি বাঁচছেন। মাঝে মধ্যে মৃত্যু বেঁচে থাকার চেয়ে অধিক। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি একটা গবেষণা করেন, বাংলাদেশে গত 50 বছরে কোন রাষ্ট্রপ্রধানের 30 মিনিট 40 মিনিটের বক্তৃতা রিক্সা চালক, ভ্যান চালক, সবজি বিক্রেতা, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ছাত্র জনতা আধা ঘন্টা বসে তার বক্তৃতা শুনে নজির নাই, যেটা আপনারটা হয়েছে। এটা কিন্তু আপনার চেহারা দেখে না, আপনি রাজনৈতিক দল করছিলেন, কেন করছেন, কিন্তু এইবার যে আপনার এই বাংলাদেশের পক্ষে হৃদয় নিংড়ে ভালোবাসা, আপনি যখন বক্তৃতা করেন আপনি আর্টিফিশিয়াল কিছু বলেন না, কিন্তু আপনি যখন ঘোষণাপত্র বললেন আপনার চেহারায় আর্টিফিশিয়াল ছাপ। ইদানিং আপনি স্ক্রিপ্ট দেখে দেখে বক্তৃতা করেন, এগুলো আমরা চাই না। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার অন্তরে যা আছে, আপনার যে বাধ্য করে তার কথা বলে দেন না। আপনারা কি করবে বলেন? আপনারা খুন করবে? আপনি প্রায় 80 বছর বাঁচছেন, আর কয় বছরই বাঁচবেন? আপনি কি খাবেন, কি বাঁচবেন? আপনি বরং যদি আপনার আর্মি মেরে ফেলে, আপনার যদি ভারতীয় আধিপত্যবাদ গুলি করে, আপনাকে যদি হত্যা করা হয়, কিন্তু সেই রক্তের বিনিময়ে যদি আপনি শহীদদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ে যেতে পারেন, আগামী 1000 বছর বাংলাদেশের মানুষ নামাজে প্রার্থনায় আপনার জন্য শুধু দোয়া করবে। বুড়ো মানুষটা থেকে শুরু করে শিশু আপনার বক্তৃতা শুনে মাননীয় উপদেষ্টা কতক্ষণ জানেন? যতক্ষণ আপনি জুলাইয়ের জবানে কথা বলেন। কিন্তু যেই রাজনৈতিক দলের কাছে কোন ধরনের সংস্কার ছাড়া আপনি নির্বাচনের কথা বলতেছেন, আপনি কি কি বলছেন আপনার একটু পইয়া শুনাই। আপনার ঘোষণাপত্র থেকে অল্প কয়েক জায়গা মার্ক করে নিয়ে আসছি। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি বলছেন যে সামনের নির্বাচনে, এবারের নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে, শান্তি শৃঙ্খলার দিক থেকে, ভোটার উপস্থিতির দিক থেকে, সৌহার্দ্য আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে, এই সকল আয়োজন করা হবে। মাননীয় প্রধান উপদেষ্টা, 6 মাস বাকি আছে। এই 6 মাসের মধ্যে আপনি এই উদযাপন কেমনে করবেন? নির্বাচন শুরু হইতে পারে না, এর মধ্যে মানুষকে হত্যা করতেছে রাজনৈতিক দল একটা আরেকটারে। তাহলে এই আমলা, এই পুলিশ, যেই পুলিশ রাজনৈতিক দলের ছত্রছায়া আবার হত্যাকাণ্ড ঘটাবে, আপনি তার দিয়ে কেমনে পারবেন? প্লিজ আপনার এই বৃদ্ধ কাঁধে রাজনৈতিক দলগুলোর বন্দুককে রাখতে দিয়েন না। আপনি না পারলে কুইট করেন, ওরা নিজেরা বুঝে খাক। কিন্তু রাজনৈতিক দলের একমাত্র মুখপাত্র হইয়া বাংলাদেশের মুখপাত্র থেকে আপনি বিদায় নিয়েন না। আপনি নির্বাচনের কথা বলছেন, আমরা খুশি হয়েছি, কিন্তু ইতিহাসের স্মরণীয় নির্বাচন করার রোডম্যাপ কোথায়? বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আপনার সাথে মিটিং করে সামনে এসে বলে আমরা নির্বাচনের রোডম্যাপ দেখি নাই, আমরা হতাশ। ভিতরে কথা বলার চেষ্টা করলাম, আফসোস রাজনৈতিক দলগুলো এত বদমাশ কেমনি হয় ভাই? ভিতরে তারা একটা বারো ভালো করে কোন রাজনৈতিক তারা নির্বাচনের ম্যাপ দেয় না। প্রধান উপদেষ্টারে তারা গিয়ে বলে বড় দলগুলো, ওই পেট্রো বাংলার চেয়ারম্যানটা কিন্তু আমাদের লাগবে, অমুক বিশ্ববিদ্যালয়ের ভিসি কিন্তু আমাদের লাগবে, স্বরাষ্ট্র আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবটা কিন্তু আমাদের লাগবে। বাইরে এসে বলে আমরা নির্বাচন না দেখে হতাশ। একই বিচারিতা। আপনার প্রতি অনুরোধ,
এই যে আপনারে বাহিরে এসে বলে যে আপনি নির্বাচন দেন না, আপনি কেন প্রেস মিট করে বলেন না বিএনপি আমার পেট্রো বাংলা চাই, জামাত আমার স্বরাষ্ট্রমন্ত্রী চাই, এনসিপি আমার কাছে জনপ্রশাসন চাই, বলে দেন। ধরেন আপনি বইলে দিচ্ছেন, করবে কি? মারবে। আপনি তো এমনি একদিন মরে যাবেন, আজীবন বাঁচবেন। আপনি বইলে দেন না, ওদের নেংটা করে দেন। রাজনৈতিক শক্তির আমরা পক্ষে, কিন্তু রাজনৈতিক দলের নামে নিপীড়নের পক্ষে আমরা নয়। বন্ধুরা আমার, আপনি আরেকটা কথা বলেছেন, এখন থেকে প্রতিদিন আলাপ করুন আপনার এলাকায় ভোটদান ব্যবস্থা কেমন হলে সুন্দর হয়, কেমন হলে আনন্দমুখর হয়, সেটা আগে থেকে ঠিক করার জন্য, নতুন বাংলাদেশের কাজ করার জন্য সেইটা আপনারা প্রস্তুতি নেন। মাননীয় উপদেষ্টা, যমুনায় বললে হবে না, এলাকায় গিয়ে যদি এই আলাপ শুরু করি, আমার এক পিটাইয়া ছালবাকল উঠাই আবার ঢাকায় পাঠাইবে। ঢাকার এলাকা কিন্তু এক না। এলাকায় সেই পরিবেশ আপনি তৈরি করতে পারছেন? এলাকার ওসি প্রতিদিন এখন বিএনপির উপজেলা সভাপতির ফোন করে ডায়াবেটিসের খবর নেয়। তা আমার কথা যদি বিএনপি বিপক্ষে যায়, আমার কথা যদি জামাতের বিপক্ষে চায়, তারা তো আমার দৌড়ানি দিয়া কি করবে তা তো আপনি বুঝতে পারতেছেন না। প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা, শেষের দিকে আপনার আর একটা কথা আপনাদের বলা দরকার। আপনি এখানে খুবই স্পেসিফিকলি বারবার নির্বাচনের যে রোডম্যাপটা দিয়েছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি। আপনার হাতে সময় আছে 6 মাস। আপনাকে চূড়ান্তভাবে আমরা কয়েকটা প্রস্তাবনা দিতে চাই। নাম্বার 1, এই 6 মাসের মধ্যে আপনি একটা আপার হ্যান্ড নিবেন। সেই আপার হ্যান্ডের চূড়ান্ত কাজ আগামী 1 সপ্তাহের মধ্যে আপনি ইন্টারিম ভেঙে দেন। এই ইন্টারিমের অনেক উপদেষ্টা এখন সামনে কেউ বিএনপির, কেউ জামাতের, কেউ এনসিপির মুখপাত্র হইয়া তাদের দলীয় এজেন্ডাগুলো আপনার সামনে রেখে বাস্তবায়ন করবে। এইটা আপনি হইতে দিয়েন না। আপনি অতি জলদি যে নির্বাচনটা উপহার দিতে চান তার জন্য ইন্টারিম ভেঙে দেন এবং অতি দ্রুত তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেন। এই ইন্টারিম ভেঙে দিয়া আপনি প্রধান হইয়া আপনি তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেন। আগামী 6 মাস মাননীয় প্রধান উপদেষ্টা, এটা অনেক অনেক বেশি ইনাফ, মোর দ্যান ইনাফ এই দেশে পাল্টাই দেওয়ার জন্য।